হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো 2025 এবং 26-এ যে এসএলএসটি পরীক্ষা হবে তারই যে প্রশ্নগুলো নিয়ে আমি উপস্থাপন করতে শুরু করেছি, তো তারই আজকে তৃতীয় ভিডিও। তো আজকে আমি বেশ মজার কিছু জিনিস নিয়ে হাজির হয়েছি, যেগুলো তোমাদের শুনলে খুবই উপকৃত হবে বলে মনে করি। তো বিশেষত আমাদের ইতিহাসের যে সমস্ত অজানা তথ্য তোমাদের সামনে আচ্ছন্ন আছে, সেগুলো তোমাদের কাছে উপস্থাপন করাই হচ্ছে আমার কাজ। তো আজকে আমি সেই রকম বেশ কিছু নলেজেবল তথ্য নিয়ে হাজির হয়েছি। তো আজকে তোমরা দেখতে থাকো। এর আগেও আমি যে ভিডিওগুলো দিয়েছি সেখানেতে আমি একটা সিরিজ আকারে এটা শুরু করেছি এই ভিডিওগুলি। তো আশা করি তোমাদের ভালো লাগবে বলে আমি মনে করি। তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন, ভারতে প্রত্নতত্ত্বের জনক কে? প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে প্রত্নতত্ত্বের জনক কে? উত্তর হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম। 1861 খ্রিস্টাব্দে ভারতে প্রত্নতত্ত্বের যে ব্যবস্থা সেটা প্রথম কার্যকরী করেছিলেন আলেকজান্ডার ক্যানিংহাম। তো এই প্রসঙ্গে আরেকটু তথ্য দিয়ে দিই। ভারতে প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা হলেন স্যার জন মার্শাল। তো এটা হচ্ছে 1903 খ্রিস্টাব্দে তিনি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ গড়ে তুলেছিলেন। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তো কার্জনের উদ্যোগেই এবং স্যার জন মার্শালের তত্ত্বাবধানেতে ভারতের প্রথম প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। তো ভারতের প্রত্নতত্ত্বের জনক কে ছিলেন না, সেটা হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম। সময়কালটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, এপিগ্রাফি কাকে বলে? উত্তর, যে লিপি উৎকীর্ণবিদ্যা তাকে এপিগ্রাফি বলে। এটা খুবই ভাইটাল প্রশ্ন। বিশেষ করে আমাদের ডিপ বেসিসে যে সমস্ত তথ্যভিত্তিক নেট বা সেটে পরীক্ষা হয়ে থাকে সেখানেতে এই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে পড়ে যায়, যে লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলে এপিগ্রাফি, অর্থাৎ যে সমস্ত লিপিগুলি উৎকীর্ণ করা হয়েছে সেই সম্পর্কিত যে তথ্য জানাতে, সেটা হচ্ছে এপিগ্রাফি নামে পরিচিত। আর এর প্রসঙ্গে আরেকটা তথ্য দিয়ে দিই, লিপির অনুশীলন বিদ্যাকে বলে প্যালিওগ্রাফি। কেমন? লিপির অনুশীলন বিদ্যাকে বলে প্যালিওগ্রাফি। তো উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে পৃথিবীর বিখ্যাত যে 4টি সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা। তো মিশরীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা বা চৈনিক সভ্যতা পাঠোদ্ধার করা সম্ভব হলেও সিন্ধু সভ্যতা তথা হরপ্পা সভ্যতার এখনও পাঠোদ্ধার করা হয়নি, কারণ সেই সিন্ধু লিপিগুলো এখনও পর্যন্ত পড়ে উদ্ধার করা সম্ভব হয়নি, অনুদ্ধার রয়ে গেছে। সেই জন্য যে লিপিগুলি পাঠোদ্ধার করা বা অনুশীলন করা গেছে, লিপির অনুশীলন বিদ্যাকে বলা হচ্ছে প্যালিওগ্রাফি, আর লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হচ্ছে এপিগ্রাফি। কেমন? পরে প্রশ্ন, মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে ইংরেজিতে কি বলে? অর্থাৎ মুদ্রা বিষয়ে যে সমস্ত গবেষণা এবং মুদ্রা সম্পর্কিত যে তথ্য সেই সম্পর্কিত যে পঠন পাঠন পদ্ধতি, তার নাম হচ্ছে নিউমিসমেটিক হচ্ছে মুদ্রা পঠন বিদ্যা। তো প্রসঙ্গে বলে যাই, মানে উদাহরণ প্রসঙ্গে বলি, সিন্ধু সভ্যতার যে সমস্ত মুদ্রাগুলি সেগুলি হচ্ছে কাদামাটির ছাপযুক্ত মুদ্রা ছিল। পরবর্তী পর্যায়ে ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রার প্রবর্তন করেছিলেন কুষাণ সম্রাট ভীম কোচটিসেস এবং তার পিতা কুজুল কোচটিসেসের পরবর্তী বংশধর হচ্ছে ভীম কোচটিসেস প্রথম স্বর্ণ মুদ্রার প্রবর্তন করেছিলেন। আজকের দিনে আমরা যে মুদ্রাগুলো দেখি বা যে কয়েনগুলো দেখি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গোল আকৃতির হয়, কিন্তু তখনকার দিনের বিভিন্ন রকমের শেপ ছিল, চতুর্ভুজ আকৃতি, পঞ্চভুজ আকৃতি, ষোড়শভুজ আকৃতির কিংবা চতুষ্কোণ যুক্ত আকৃতির। তো বিভিন্ন আকৃতির তখনকার দিনে স্বর্ণ মুদ্রাগুলো প্রচলিত ছিল। তো সেই মুদ্রা সম্পর্কিত যে পঠন পাঠন বিদ্যা তাকে বলেছে নিউমিসমেটিক। পরে প্রশ্ন, লোথাল কি? উত্তর হচ্ছে লোথাল হলো হরপ্পা সভ্যতার প্রাচীনতম বন্দর। লোথাল কথাটির অর্থ হচ্ছে মৃতের স্থান। এই প্রসঙ্গে তথ্য একটু দিয়ে দিই, এটি বর্তমানে গুজরাটের সবরমতী নদীর উপনদী ভোগবার নদীর তীরে অবস্থিত ছিল এবং এই বন্দরের মাধ্যমে সিন্ধুবাসীরা বহির্দেশে অর্থাৎ ভারতের বাইরে যে সমস্ত যে দেশগুলি ছিল, বিশেষ করে মিশর, সুমের, ব্যাবিলন, পারস্য এই প্রভৃতি দেশগুলিতে বহির্বাণিজ্যে এই লোথাল বন্দরের মাধ্যমে তারা যেত। পরে প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় মানুষের সাথে কুকুরের কবরস্থ দেহ মিলেছে? অর্থাৎ মানুষ এবং কুকুরের উভয়েরই কবর মিলেছে কোথায়? সেটা হচ্ছে রূপার বলে একটা ক্ষেত্র, হরপ্পা সভ্যতার একটি ক্ষেত্রের নাম হচ্ছে রূপার, সেখানে মিলেছে। পরে প্রশ্ন, সিন্ধু লিপি সমন্বিত সাইনবোর্ড কোথায় পাওয়া গেছে? অর্থাৎ আজকের দিনে দেখবে রাস্তার পাশে যে আমাদের সাইনবোর্ড দেখতে পাওয়া যায়,
সেই সিন্ধুর লিপিতে সাইনবোর্ড প্রথম ভারতবর্ষের সভ্যতায় কোথায় পাওয়া গেছে না ঢোলাভিরাতে বা ধোলাভিরাতে পাওয়া গেছে। কেমন? পরে কাঠের লাঙল, ইট পোড়ানোর চুল্লি, উটের অস্থি বা ঘোড়ার কঙ্কাল অথবা হাতির হাড়, হাতির দাঁতের চিরুনি, এই সমস্ত যে জিনিসগুলি এই পণ্যক্ষেত্র থেকে যেখান থেকে মিলেছে এগুলি কোন পণ্যক্ষেত্রে মিলেছে? উত্তর কালীবঙ্গান। অ্যাকচুয়ালি কালীবঙ্গান কথাটির অর্থ হচ্ছে কালী মানে কালো আর বঙ্গান মানে চুরি, অর্থাৎ কালো চুরি যেখানে বেশি পাওয়া গেছে সেটা হচ্ছে কালীবঙ্গান। এবং এই কালীবঙ্গানেতে এই এতগুলো জিনিস কাঠের লাঙল, তারপরে ইট পোড়া চুল্লি, উটের অস্থি, ঘোড়ার কঙ্কাল, হাতির হাড়, হাতির দাঁতের চিরুনি, এগুলি সব পাওয়া গেছে। পরে প্রশ্ন, আর্যরা কোন ভাষায় কথা বলতো? তো আর্যরা কোন ভাষায় কথা বলতো এই প্রশ্নের উত্তর হচ্ছে আর্য জাতির মানুষেরা যে 7টি ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলতো সেইগুলোই হচ্ছে আর্য ভাষার মধ্যে পড়ে, বা যে ভাষায় এই আর্য 7টি ভাষায় কথা বলতো তারাই হতো আর্য। সেই ভাষাগুলি কি কি না গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, পার্সিক, জার্মান, গথিক ও কেল্টিক। এই 7টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় যারা কথা বলতো তারাই আর্য নামে পরিচিত। সেই হিসেবে এই ভাষাগুলির মধ্যে ভারতের একটি আছে সংস্কৃত, সেই জন্য ভারতের মানুষরাও আর্য ভাষার মানুষ বলে বিবেচিত হয়ে থাকে এবং বিবেচিত হয়। গৌতম বুদ্ধের মহাভি নিষ্ক্রমণের সময় সঙ্গী কারা ছিলেন? যখন গৌতম বুদ্ধ 29 বছর বয়সে ঘর ছেড়ে চলে যান, অর্থাৎ মহাভি নিষ্ক্রমণ ঘটে তার, সেই সময় তার সঙ্গী ছিল তার প্রিয় ঘোড়া কণ্টক এবং তার সারথি ছিলেন ছন্দক। কেমন? এখানে একটু বলে রাখি, ঘোড়া কণ্টক এবং সারথি ছন্দককে একটা গভীর জঙ্গলে তিনি কি করেন ছেড়ে দেন এবং দিয়ে ছন্দককে বলে আমার শরীরে যে সমস্ত স্বর্ণ অলঙ্কার আছে এবং পোশাক পরিচ্ছদ আছে সেগুলো তুমি অতি অবশ্যই নিয়ে চলে যাও এবং তার বিনিময়ে আমি একটা সন্ন্যাসী বা সাধুর বেশ ধরে আমি আমার গন্তব্য পথে, অর্থাৎ যে দিব্যজ্ঞান লাভের পথে আমি চলি। সেই হিসেবেই বৌদ্ধত্ব প্রাপ্তির রাস্তা তার তখন থেকে শুরু। পরের প্রশ্ন, প্রব্রজ্যা কি? প্রব্রজ্যা কি? উত্তর হচ্ছে বৌদ্ধ সঙ্ঘে প্রবেশের প্রথম অনুষ্ঠান হলো প্রব্রজ্যা। যেমন আমাদের বাড়িতে বা গৃহেতে যে সমস্ত শিশু সন্তান জন্মগ্রহণ করে তাদের 6 মাসের মধ্যে আমরা কি করি না তাদের জন্মদিন পালনের ব্যবস্থা করি। সেরকম বৌদ্ধ সঙ্ঘে প্রবেশের জন্য যে প্রথম অনুষ্ঠান সেটাকে বলা হয় প্রব্রজ্যা। তো এ প্রসঙ্গে তথ্যটা কি না 8 বছর বয়স থেকে শুরু করে 8 বছর বয়স থেকে যে কেউ প্রব্রজ্যা নিতে পারতো। এটি একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে প্রব্রজ্যা গ্রহণ করানো হতো বা প্রব্রজ্যা গ্রহণ করত। পরে রাধাগুপ্ত কে ছিলেন? রাধাগুপ্ত কে ছিলেন এর উত্তর হচ্ছে মৌর্য শ্রেষ্ঠ সম্রাট অশোকের প্রধানমন্ত্রী ছিলেন রাধাগুপ্ত। পরে প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? উত্তর পুরীর কাছে ধবলগিরি পাহাড়ের নিচে দয়া নদীর তীরে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। তাহলে কলিঙ্গ যুদ্ধ যে নদীটার তীরে হয়েছিল তার নাম হচ্ছে দয়া নদী। কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই প্রসঙ্গে আরও যে তথ্যগুলো আছে 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের সাথে কলিঙ্গ রাজ্যের এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ কলিঙ্গবাসী নিহত হয়েছিলেন এবং 1.5 লক্ষ মানুষ বন্দী হয়েছিলেন। তো কলিঙ্গ যুদ্ধের সম্পর্কে বলা হয়ে থাকে নাকি সম্রাট অশোক লক্ষ্য করেছিলেন যে কলিঙ্গ তখনকার দিনে সুজলা সুফলা শস্য শ্যামলা ক্ষেত্রে পরিণত হয়েছিল এবং তার রাজস্বের পরিমাণ অনেক বৃদ্ধি, তার উৎকোচ অনেক ভর্তি হয়ে গেছিলো এবং অশোক যখন উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের বাণিজ্য করার জন্য বা যুদ্ধে যাওয়ার জন্য তার গলার কাঁটার মতো কাজ করেছিল এই কলিঙ্গ রাজ্যটি, এবং সেই জন্য কলিঙ্গ রাজ্যের মানুষদেরকে শায়েস্তা করার জন্য এবং দক্ষিণ ভারতে বাণিজ্য এবং সাম্রাজ্য বিস্তার করার জন্য নাকি সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন। এই কথা আমরা জানতে পারি বৌদ্ধ গ্রন্থগুলি থেকে। তো এর পরের যেটা ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এই তথ্যগুলো তোমাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি, সেটা হচ্ছে ভারতে প্রচলিত যে মুদ্রা, এই মুদ্রা ব্যবস্থাটা একটু লক্ষ্য করো। আমি আজকে একটু পাঠের আকারে প্রাচীন যুগের অংশটাকে তুলে ধরছি, এর পরের দিন আমি সুলতানি যুগ, মুঘল যুগ এবং তার পরবর্তী ব্রিটিশ আমলে যে সমস্ত মুদ্রাগুলো ছিল সেগুলো নিয়ে আরেকটা পাঠের আকারে আমি দেবো। তো আজকে আমি ভারতের যে প্রচলিত মুদ্রা ব্যবস্থা ছিল সেগুলো সম্পর্কে
আমি অতি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। আজকের যে মুদ্রা, সেই প্রাচীন যুগে যে ভারতে প্রচলিত মুদ্রা ছিল সেই সম্পর্কিত আমি দিচ্ছি। তো ঋগ্বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগে প্রচলিত যে মুদ্রা ছিল তার নাম হচ্ছে নিস্ক। এইটি ছিল একটি স্বর্ণমুদ্রা। নিস্ক ছিল একটি স্বর্ণমুদ্রা। তারপরে ঋগ্বৈদিক যুগে স্বর্ণমুদ্রা হচ্ছে মুদ্রা। ঋগ্বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম ছিল মুদ্রা। তারপর পরবর্তী বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম ছিল কৃষ্ণল। কেমন? তারপর মৌর্য যুগের স্বর্ণমুদ্রা ছিল সুবর্ণ। গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা ছিল সুবর্ণ। তারপরে মৌর্য যুগে রৌপ্য মুদ্রা ছিল কারসাপন। মৌর্য যুগে রৌপ্য মুদ্রা দারিক বা দাক্ষমা, যেটা হচ্ছে পার্সিকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এটা প্রচলন করা হয়েছিল। তারপরে সাতবাহন রাজাদের সিসার যে মুদ্রা তার নাম হচ্ছে পটিন। সাতবাহন রাজাদের সিসার মুদ্রার নাম ছিল পটিন। তারপরে চোল রাজাদের স্বর্ণমুদ্রা ছিল কাসু। তারপরে পাল রাজাদের রৌপ্য মুদ্রা ছিল নারায়ণী। সেন রাজাদের রৌপ্য মুদ্রা ছিল পুরাণ। তারপরে সেন রাজাদের আরেকটা রৌপ্য মুদ্রা ছিল যেটা হচ্ছে কপর্দক পুরাণ। পাল ও সেন যুগে রৌপ্য মুদ্রার নাম ছিল দ্রোম। তারপরে পাল রাজাদের রৌপ্য মুদ্রা হচ্ছে ধরন। গুপ্ত যুগের স্বর্ণমুদ্রার নাম হচ্ছে দিনার। আর বৈদিক যুগের স্বর্ণখণ্ডের মুদ্রা হচ্ছে শতমান। আর মৌর্য যুগের তাম্রমুদ্রা হচ্ছে মাসক। মৌর্য যুগে তাম্রমুদ্রা হচ্ছে মাসক। আর গুপ্ত যুগে রৌপ্য মুদ্রা হচ্ছে রূপক। মৌর্য যুগে তাম্রমুদ্রা কাকনিক। আর এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, দক্ষিণ ভারতে বাহমনি যে রাজ্য ছিল, বিজয়নগর এবং বাহমনি, তার মধ্যে বাহমনি রাজ্যের স্বর্ণমুদ্রার নাম ছিল দিনার। এটা হচ্ছে স্বর্ণমুদ্রা ছিল। তো আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে তথ্য দিতে পেরেছি। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক দিবে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। ওকে, আজ এই পর্যন্ত।